১৯৯৬ সালের সেই ১৫ ফেব্রুয়ারি আর আজকের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকে। সেবারও একটা জেদ ছিল ক্ষমতা টিকিয়ে রাখার, আর আজও যেন ক্ষমতার মসনদে বসার পর সেই একই ছায়া ফুটে উঠছে। কিন্তু প্রশ্ন হল, ইতিহাসকে নিজেকে আবার সেই একইভাবে পুনরাবৃত্তি করবে? ১৯৯৬ সালের সেই স্বল্পস্থায়ী শাসনের পরিণতি আমরা জানি, কিন্তু আজকের এই টালমাটাল সময়ে জনগণের হারিয়ে যাওয়া আস্থা কি আবারও কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? বর্তমান সরকার কি পারবে অতীতের সেই ব্যর্থতার গ্লানি মুছে ফেলে টিকে থাকতে, নাকি সময়ের আবর্তে আবারও সেই একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি? আজ আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন মানুষের মনে এই শঙ্কা বানা বাঁধছে এবং ৯৬ সালের সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান প্রেক্ষাপট আমাদের ঠিক কোন বার্তা দিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসটি একটি বিশেষ কারণে চিরস্মরণীয় হয়ে আছে। সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট ছিল অত্যন্ত উত্তপ্ত। তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি একটি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গিয়েছিল, যা দেশের প্রধান বিরোধী দলগুলো বর্জন করেছিল। ভোটারদের উপস্থিতি ছিল নগণ্য, অথচ ফলাফল ঘোষণা করা হয়েছিল বিপুল ব্যবধানে। গণতন্ত্রের নামে সেই নির্বাচনটি আসলে ছিল ক্ষমতার এক অদ্ভুত প্রদর্শন। যদিও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, কিন্তু সেই সরকারের নৈতিক ভিত্তি ছিল খুবই নড়বড়ে। দেশের সাধারণ মানুষ এবং বিশ্ব সম্প্রদায় সেই নির্বাচনকে সহজভাবে নেয়নি। ফলে শুরু হয়েছিল এক অভূতপূর্ব অসহযোগ আন্দোলন। সচিবালয় থেকে শুরু করে রাজপথ সবই তখন অচল হয়ে পড়েছিল। জনগণের এই প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত বিএনপি সরকারকে নতি স্বীকার করতে হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পাশ করতে বাধ্য হয়েছিল তারা। সেই স্মৃতি আজও অনেকের মনে অমলিন, বিশেষ করে যারা ক্ষমতার পালাবদলকে খুব কাছ থেকে দেখেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি তাকাই, তবে দেখব বিএনপি আবারও ক্ষমতায় এসেছে। তবে এবারকার পরিস্থিতি একটু ভিন্ন হলেও জনগণের মনের ভেতরে থাকা সেই পুরনো সংশয়গুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে। একটি রাজনৈতিক দল যখন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকে, তখন জনগণের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মানুষ মনে করে নতুন সরকার এসে জাদুকরী কোনো পরিবর্তনের মাধ্যমে সব সমস্যা সমাধান করে দেবে। কিন্তু বাস্তবতা সবসময় অতটা সহজ হয় না। আওয়ামী লীগের দীর্ঘ শাসনতন্ত্রের পর বিএনপি যখন দায়িত্ব নিল, তখন মানুষের মনে একটা স্বস্তি ছিল যে হয়তো এবার পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু মাসখানেক পার হতেই সেই স্বস্তি এখন উদ্বেগে রূপ নিতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রশাসনিক স্থবিরতা মানুষকে ভাবিয়ে তুলছে। যদিও আগের মতো বড় ধরনের কোনো হরতাল বা অবরোধ নেই, কিন্তু জনগণের নীরব অসন্তোষ অনেক সময় রাজপথের আন্দোলনের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। বিএনপির ভেতরেও এক ধরনের স্বৈরাচারী মনোভাবের অস্তিত্ব নিয়ে কথা উঠছে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দলটির মধ্যে যে ধরনের সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে, সেখানে অনেক সময় ভিন্ন মত বা সংস্কারের জায়গা খুব কম থাকে। ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের আচরণ এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আচরণ অনেক সময় সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা পাঠায়। ১৯৯৬ সালের সেই একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার যে চেষ্টা ছিল, সেটি ছিল এক ধরনের রাজনৈতিক জেদ। বর্তমানেও যদি দলটির নীতি নির্ধারকরা জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন এবং কেবল দলীয় স্বার্থকে প্রাধান্য দেন, তবে পরিস্থিতি আবার সেই পুরনো রূপ নিতে পারে। স্বৈরাচারী শাসন কেবল বন্দুকের নলের মাধ্যমেই হয় না, বরং জনগণের মতামতকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করাও এক ধরনের স্বৈরাচার। যখন মানুষ অনুভব করে যে তাদের ভোটের বা মতের কোনো মূল্য নেই, তখনই আস্থার সংকট তৈরি হয়। একটি সরকারের টিকে থাকার প্রধান শক্তি হল জনগণের আস্থা। বর্তমানে এই আস্থার জায়গাটিতেই বড় ধরনের ফাটল দেখা দিচ্ছে। সাধারণ মানুষ দেখছে যে সরকার গঠনের পরও বাজারে সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি, বরং অনেক ক্ষেত্রে নতুন সিন্ডিকেট তৈরি হচ্ছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও প্রশাসনের এক ধরনের শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে। এই অরাজক পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে মানুষ বিকল্প খুঁজতে শুরু করবে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী সহ অন্য দলগুলো রাস্তায় ছিল, যার ফলে বিএনপির ওপর চাপ সৃষ্টি করা সহজ হয়েছিল। এখন হয়তো দৃশ্যত তেমন কোনো শক্তিশালী বিরোধী জোট রাজপথে নেই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে।
আধুনিক যুগে রাজপথের চেয়েও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো জনমত গঠনে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। আমরা যদি বিএনপির ১৯৯৬ সালের সেই ছোট মেয়াদের সরকারের দিকে তাকাই, তবে দেখব যে তাদের পতনের পেছনে প্রধান কারণ ছিল নৈতিক পরাজয়। তারা যখন বুঝতে পেরেছিল যে সাধারণ মানুষ তাদের পাশে নেই, তখন ক্ষমতা ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছিল। বর্তমান সরকারের সামনেও ঠিক একই চ্যালেঞ্জ। তারা যদি কেবল সংখ্যার জোরে বা কৌশলের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, তবে সেটি দীর্ঘস্থায়ী হবে না। দেশের অরাজক পরিস্থিতি দমনে যদি কঠোর এবং নিরপেক্ষ পদক্ষেপ না নেওয়া হয়, তবে জনগণের মধ্যে এই ধারণা আরও বদ্ধমূল হবে যে বিএনপি আসলে পরিবর্তনের জন্য আসেনি, বরং ক্ষমতা ভোগ করতেই এসেছে। এই ধারণাটি একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা যে কোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত কঠিন। জনগণের আস্থা হারানোর আরও একটি বড় কারণ হল দলীয় নেতাকর্মীদের আচরণ। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষুধার্ত মনোভাব কাজ করে। তারা যখন ক্ষমতায় আসে, তখন দ্রুত সম্পদ অর্জন বা এলাকায় আধিপত্য বিস্তারের এক প্রতিযোগিতায় লিপ্ত হয়। এতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বর্তমান সরকারের অধীনেও দেশের অনেক জায়গায় দখলদারিত্ব বা চাঁদাবাজির অভিযোগ উঠছে। যদিও দলের শীর্ষ পর্যায় থেকে এসব বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। ৯৬ সালেও বিএনপির বিরুদ্ধে এই ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগ ছিল। তখন প্রশাসন এবং দলের মধ্যে সমন্বয়হীনতা চরমে পৌঁছেছিল। আজ যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে তার ফলাফল ৯৬ সালের চেয়েও ভয়াবহ হতে পারে। কারণ এখনকার মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং তারা দ্রুত প্রতিক্রিয়া দেখাতে জানে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি। ৯৬ সালে বিশ্ব সম্প্রদায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির ওপর চাপ সৃষ্টি করেছিল। বর্তমানেও আন্তর্জাতিক রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশ সক্রিয়। একটি গণতান্ত্রিক দেশে যদি আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত না হয়, তবে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো তাদের সমর্থন তুলে নেয়। অর্থনৈতিক সংকটের এই সময়ে আন্তর্জাতিক সমর্থন হারানো যে কোনো সরকারের জন্য আত্মঘাতী হতে পারে। বিএনপি যদি কেবল অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে এবং বহির্বিশ্বের প্রত্যাশাগুলো বুঝতে না পারে, তবে তারা একঘরে হয়ে পড়বে। ৯৬ সালের সেই কয়েক সপ্তাহের শাসন আমলে বিশ্ববাসী দেখেছিল যে কিভাবে একটি দেশ অচল হয়ে যেতে পারে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হলে সরকারকে অনেক বেশি দূরদর্শী হতে হবে। রাজনৈতিক অবিশ্লেষণে দেখা যায়, যখন কোনো দল এককভাবে ক্ষমতা উপভোগ করতে চায় এবং বিরোধী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করে, তখনই স্বৈরাচারী মনোভাবের জন্ম হয়। বিএনপি ৯৬ সালে সেই ভুলটি করেছিল, বিরোধী দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে। বর্তমান সরকার যদিও সেভাবে সরাসরি কাউকে বাদ দেয়নি, কিন্তু তাদের প্রশাসনিক কাঠামো যদি কেবল দলীয় লোকদের দিয়ে সাজানো হয় এবং মেধার মূল্যায়ন না হয়, তবে তাও এক ধরনের বৈষম্য। মানুষ চায় এমন একটি ব্যবস্থা যেখানে সবাই সমান সুযোগ পাবে। কিন্তু বর্তমানে সরকারি দপ্তরগুলোতে যে ধরনের রদবদল বা দলীয়করণের গুঞ্জন শোনা যাচ্ছে, তা সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করছে। তারা ভাবছে, এক স্বৈরাচারের বিদায়ের পর কি আরেক ধরনের দলীয় রাজত্ব শুরু হলো? এই চিন্তাটি সরকারকে পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বিএনপির জন্য সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত ১৯৯৬ সালের সেই পদত্যাগ। খালেদা জিয়া তখন বুঝতে পেরেছিলেন যে জবরদস্তি করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। কিন্তু সেই শিক্ষা কি দলটির বর্তমান নীতি নির্ধারকরা মনে রেখেছেন? ক্ষমতার স্বাদ পাওয়ার পর অনেক সময় পুরনো গ্লানির কথা মনে থাকে না। বর্তমান সময়ে হরতাল বা অবরোধ নেই ঠিকই, কিন্তু সাধারণ মানুষের হাহাকার আছে। মধ্যবিত্ত পরিবারের টানাপড়ন, কর্মসংস্থানের অভাব এবং সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা সমাজকে গ্রাস করছে। এই অস্থিরতা যদি সরকার কাটাতে না পারে, তবে প্রশাসন তাদের নিয়ন্ত্রণ হারাবে। ইতিহাস সাক্ষী দেয়, যখন প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বুঝতে পারে যে সরকারের জনসমর্থন নেই, তখন তারাও তাদের আনুগত্য পরিবর্তন করে। এটাই হলো যে কোনো সরকারের পতনের প্রাথমিক ধাপ। জনগণের আস্থার সংকট নিরসনে সরকারের উচিত ছিল দ্রুত কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া, কিন্তু মাসখানেক পার হলেও উল্লেখযোগ্য কোনো সংস্কার বা সুশাসন দেখা যাচ্ছে না। বরং পুরনো দিনের মতোই সেই চেনা কায়দায় শাসন চালানোর চেষ্টা দেখা যাচ্ছে। ৯৬ সালে যখন বিএনপি দেখল তাদের চারপাশ থেকে সমর্থন সরে যাচ্ছে, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। আজকের প্রেক্ষাপটে হয়তো নতুন কোনো বিধানের দাবি নেই, কিন্তু মানুষ চাইছে একটি স্থিতিশীল এবং কার্যকর শাসন ব্যবস্থা। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে মানুষ আবারও রাজপথে নামতে দ্বিধা করবে না।
মনে রাখতে হবে ৯৬ সালের আন্দোলনে কেবল রাজনৈতিক দলগুলো ছিল না, সাধারণ ছাত্র জনতা এবং পেশাজীবীরাও সম্পৃক্ত হয়েছিল। আজকের এই শান্ত পরিবেশকে যদি সরকার তাদের স্থায়ী বিজয় মনে করে, তবে তারা ভুল করবে। এটি আসলে ঝড়ের আগের নীরবতাও হতে পারে।